মুখার্জি বাড়িতে এসে সিন ক্রিয়েট করছে বিষ্ণুদেব। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখেছি আমরা গীতার এলবি সিরিয়ালের আজকের পর্বে। গল্পের শুরুতে দেখতে পাই কিন্তু বন্নি মুখার্জিকে হাগ করে ফেলেছে, তাই সবাই মিলে লজ্জায় পড়ে গেছে। কিন্তু মেহেক মুচকি মেরে হাসতে থাকে। তখনই প্রলয় বলে, আচ্ছা জামাই, তুমি কি মেজবতীকে হাগ করেছো নাকি? তখনই অঙ্কিত চুপ করে থাকে আর অঙ্কিত ভীষণভাবে লজ্জায় পড়ে যায়। ইলিন বুঝতে পারে যে মেহেকই এই সমস্ত কিছু করেছে। তারপর ইলিন বলে, তোমরা শুনছো, এই মেহেকই না কোনো কিছু করেছে, মেহেকই এই সিনক্রেটটা তৈরি করেছে, নিশ্চয়ই দুষ্টুমি করেছো মেহেক তুমি, তাই না? মেহেক হাসতে থাকে। অঙ্কিত মুখার্জি বলে, তুই কি করেছিস কি মেহেক? মেহেক বলে, তোমরা সব বড়দের কথা বুঝতে পারবে না, তোমরা এখন এই বিষয়ে অনেক ছোট আছো। ও কিছু না, এসব কথা এখন বাদ দাও, দাঁড়াও আমি তোমাদের জন্য সুন্দর করে চা করে নিয়ে আসছি। আর তারপরেই মেহেক সেখানে যায়, আর তারপরেই ইলিন সেখানে যায় আর বলে, মেহেক তুই এখন চাটা বাদ দে, এখন তুই আর অঙ্কিত একটু কথা বল, আমি বরং চাটা নিয়ে যাচ্ছি। আর ঠিক তখনই কিন্তু অঙ্কিত মেহেককে বলে, মেহেক তুমি কিন্তু খুব দুষ্টুমি করলে, তুমি কিন্তু কাজটা ভালো করলে না, আমার কত লজ্জায় পড়লাম আমি, বলো তো। মেহেক তো ভীষণভাবে হাসতে থাকে আর ওদিকে ইলিন চাটা নিয়ে যায়। আর ঠিক তখনই মেহেকও চাটা নিয়ে গিয়ে বলে, চাটা কেমন হয়েছে খেয়ে জানাবে কিন্তু, আমি চাটা করেছি। অঙ্কিত মুখার্জি বলে, সে কি তুমি চা করেছো? কিন্তু আমার বৌমা গীতা কই? আমার মেয়ের হাতে চা না খেলে কি আমার ভালো লাগে নাকি? আমার মেয়ের হাতে চা কফি এত সুন্দর বানায়, আমার মনটা তো পুরো ভরে যায়। আর তারপরেই এই ইলিন বলে, তুমিও জেঠু স্বস্তিক দাদা ভাই আর কিন্তু গীতা বৌদি আজকে একটু উঠতে লেট করবে, কালকে রাতে ওরা রোম্যান্স করেছে কি না। আর তখনই অঙ্কিত মুখার্জি বলে, কি বলছিস কি তুই? তখনই মেহেক বলে, ওসব কথা তোমাকে বুঝতে হয় না। প্রলয় বলে, হ্যাঁ দাদা, ওসব কথা তোমাকে বুঝতে হবে না, তুমি চাটা খেয়ে বলো তো মেহেককে কেমন হয়েছে। আর তখনই প্রলয়কে অঙ্কিত মুখার্জি বলে, প্রলয় তুইও কি এখন ওদের সাথে বাচ্চা হয়েছিস নাকি? তুই তো ওদের সাথে খুব মিশছিস, তুই আমাকে কোনো কিছু বুঝতেই দিচ্ছিস না। আর তখনই প্রলয় বলে হাসতে থাকে। আর ঠিক সেই মুহূর্তেই স্বস্তিক নিচে নেমে আসে। আর অঙ্কিত মুখার্জি বলে, কি হলো? আমার মেয়ে গীতা এখন কোথায়? গীতা তো এখনো ঘুম থেকে ওঠেনি। অঙ্কিত মুখার্জিকে স্বস্তিক বলে, এবারে উঠে যাবে গীতা। তারপরেই কিন্তু মেহেক বলে, ঠিক আছে তোমরা দাঁড়াও, আমি তোমাদের জন্য লুচি করে নিয়ে আসছি। ঠিক সেই মুহূর্তেই বিষ্ণুদেব সেখানে চলে আসে আর বলে, আসতে পারি? বিষ্ণুদেবকে দেখে অঙ্কিত মুখার্জি প্রচণ্ডভাবে রেগে যায়, বলে, তুমি এখানে কেন এসেছো? বিষ্ণুদেব বলে, আমি গীতাকে ধন্যবাদ জানাতে এসেছি আর ওর জন্য কিছু গিফট এনেছি, ও আমাকে নির্দোষ প্রমাণিত করেছে, সেজন্য এইটুকু গিফট তো ওকে পেতেই হবে। আর তারপরে অঙ্কিত মুখার্জি বলে, কোনো গিফট টিপ আমার বৌমা নেবে না, তুমি এখান থেকে চলে যাও বলছি। কিন্তু অঙ্কিত মুখার্জি ভীষণভাবে রেগে দেয়, স্বস্তিকেও রেগে দেয়। প্রলয় বলে, দাও, তোমার কি গিফট দেওয়ার আছে তুমি দাও, তুমি এখান থেকে চলে যাও। বিষ্ণুদেব বলে, না আমি এখান থেকে যাব না, গীতার সাথে দেখা না করে আমি এখান থেকে যাব না। তারপরে অঙ্কিত মুখার্জি প্রচণ্ডভাবে রেগে যায়, কিন্তু বিষ্ণুদেব ও রাগতে থামে না, শুধুমাত্র একটা কথাই বলতে থাকে যে সে গীতার সাথে দেখা করবেই করবে। স্বস্তিক বলে, আপনি বলেছিলেন না গীতার হাত আমি ছেড়ে দিলে সেই হাত আপনি ধরবেন, কিন্তু আমি গীতার হাত ছাড়িনি, গীতার হাত আমি শক্ত করে ধরে আছি আর সারা জীবন ধরে থাকবো, তাই আপনি এখান থেকে চলে যান। আমি বলেছি না আপনাকে যে গীতার সাথে আপনি দেখা করবেন না, বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান বলেছি। ঈশা বলে, আচ্ছা স্যার, আপনি এখান থেকে চলে যান না, আপনার কত অপমানিত হচ্ছেন, আপনি কেন এমনটা করছেন, এখান থেকে চলে যান স্যার। আর তখনই মেহেক বলে, হ্যাঁ স্যার, আপনি এখান থেকে দয়া করে চলে যান, কেন সিনক্রেট করছেন, এখান থেকে চলে যান। তখনই বিষ্ণুদেব বলে, না আমি যাব না, এই ফুলের তোড়া নিয়ে আমি গীতাকে দেবো, আমি গীতার সাথে আমি দেখা করবই। আর তখনই বিষ্ণুদেব ছাদের উপরে উঠতে গেলে তখনই প্রলয় বিষ্ণুদেবের হাত ধরে আর বিষ্ণুদেবকে কষিয়ে একটা থাপ্পড় মারে। বিষ্ণুদেব বলে, আপনি জানেন না কিন্তু আমি কে, আপনি আমার গায়ে হাত তুলছেন। তখনই প্রলয় বলে, হ্যাঁ আমি জানি, কাল পর্যন্ত যার এতগুলো কেসের নাম ছিল, যে কিনা একজন আসামি ছিল, সেই বিষ্ণুদেবকে আমি মেরেছি, তাতে কি হয়েছে? বিষ্ণুদেব বলে, কাজটা কিন্তু আপনি ভালো করলেন না, আমি বলছি আমি কিন্তু ছাড়বো না, আর আমি গীতাকে ভালোবাসি, আর গীতাকে তো আমি দেখা করে যাবই যাব। তখনই স্বস্তিক বলে, একদম না, গীতার সাথে আপনার কোনো সম্পর্ক নেই, চলে যান এখান থেকে, বেরিয়ে যান বলছি। আর তারপরে অঙ্কিত মুখার্জি প্রচণ্ড রেগে গেলে সেখান থেকে বিষ্ণুদেব তারপরে চলে যায়। অন্যদিকে দেখা যাচ্ছে রাকা রান্না করতে থাকলে তখনই সেখানে চলে আসে বন্নি এসে বলে, আমাদের মনে হয় বাচ্চা টাচ্চা হয়নি, একাই গীতারই বাচ্চা হচ্ছে, তাই না? কারণ আমার যা মনে হয় গীতার ওই পেটের ভেতরে বাচ্চা নেই, একটা বড় রাক্ষস আছে। আর তখনই রাকা বলে, তুমি কি বলছো না কি বনি, মুখ সামলে কথা বলো, তুমি বুঝতে পারছো না গীতার শরীরটা এখন ভালো নেই। তখনই বনি বলে, এটা শরীরটা ভালো থাকার কি আছে, বাড়ির বউ হয়ে একটা রাত কার সাথে না কার সাথে কাটিয়ে এলো, সেটার নাম চিন্তা নেই, আর কিনা বাড়ির বউকে বসিয়ে লক্ষ্মীর মতন দেবসাধনা দিয়ে খাওয়াতে হবে, তাই না? রাকা বলে, তোমার যদি কোনো কিছু কাজ না করার ইচ্ছে থাকে তাহলে তুমি এখান থেকে চলে যাও, আমি কাজটা করে নিচ্ছি।
তখনই বনি বলে, হ্যাঁ তোমার তো লোকের তেল দেওয়া অভ্যাস আছে, কিন্তু সেই তেল দেওয়ার অভ্যাসটা আমার নেই, বুঝেছো রাকা? বনি বলে, ঠিক আছে তুমি এখন চুপ করো। ঠিক সেই মুহূর্তে অগ্রিত মুখার্জি বড় বড় দুটি ইলিশ নিয়ে চলে আসে আর বলে, আমার বৌমাকে আজ আমি রান্না করে খাওয়াবো, এই দেখো দুটো বড় বড় ইলিশ এনেছি। তারপরে রাকা বলে, দাও দাদা ওই ইলিশ দুটো দাও, আমি রান্না করে দেবো। কিন্তু অগ্রিত মুখার্জি বলে, না তোমাকে রান্না করতে হবে না, আমার বৌমার জন্য আমি রান্না করব। আর এই বলে অগ্রিত মুখার্জি তো রান্না করার জন্য তৈরি হয়ে যায়। তাহলে বন্ধুরা এতটা দেখতে চলেছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে। আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভিডিওটা এই পর্যন্তই। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।